পার্সেন্টেজ কথা বলছি না, কি বলেছিলাম শেড পার্সেন্টেজ মনে আছে কিনা কথা না, শেড পার্সেন্টেজ পড়ছি না, কি বলছিলাম বলতো যে শেড পার্সেন্টেজ কাকে বলে বলছিলাম, কি বলছিলাম শেড পার্সেন্টেজ কি ছিল কারা বলে, শেড পার্সেন্টেজ বলছিলাম দ্য ডেপথ অফ কালার, আমরা সবসময় যেটা করি তিনটা কালার নিয়ে আমরা হচ্ছে শেড মিরর ট্রাই করি সবসময়, এটা হচ্ছে রেড ব্লু আর হচ্ছে ইয়েলো, এগুলোকে বলা হয় প্রাইমারি কালার, ঠিক আছে কি বলা হয় তিনটা প্রাইমারি কালার, এখান থেকে সেকেন্ডারি টারশিয়ারি কালারগুলো উৎপন্ন হয়, এই জিনিসগুলোর কথা বলেছিলাম, ঠিক আছে লাস্ট টপিক বলেছিলাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছিলাম সেটা হচ্ছে শেড পার্সেন্টেজ কয় ধরনের বলেছিলাম, চার ধরনের, একটা হচ্ছে লাইট শেড, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে ডার্কার, আর একটা কি স্পেশাল শেড। স্পেশাল শেড বলতে বুঝিয়েছিলাম যেগুলো হচ্ছে কালারের পার্সেন্টেজ কত more than 3%, অর্থাৎ রেড ব্লু ইয়েলো এগুলো যদি পরিমাণ যোগ করি সেটা কত হবে 3% এর উপরে হবে এবং 3%। সাধারণত আমরা যেগুলো বলি যেগুলো হচ্ছে ডার্ক শেড, যেগুলো হচ্ছে কি হয় ডার্ক শেডে সবসময় কোন ডাইস ব্যবহার করা হয়, সালফার ডাই ব্যবহার করা হয়, কি ডাই সালফার ডাই, সবসময় মনে রাখতে হবে যেগুলো ব্ল্যাক শেড বলা হয় সেগুলো সালফার ডাই ব্যবহার করা হয়, ঠিক আছে। এখান থেকে কি করা হয় এই তিনটা যোগফল যদি 3% এর উপরে হয় তখন তাকে আমরা কি বলি স্পেশাল শেড বলি। এই পর্যন্ত তোমাদের পড়ানো হয়েছিল। এখন আসো গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ডাইস নিয়ে, কি নিয়ে ডাইস। আচ্ছা ডাইস বলতে আমরা কি বুঝি, ডাইস মিন্স হচ্ছে কালার, তাই না, ডাইস মিন্স কালার। আচ্ছা মাঝে মাঝে একটু কোশ্চেন করা হয়, যারা যেহেতু আমরা ওয়েট কোশ্চেন করি আমাদের কোশ্চেন করা হয় যে ডাইস হওয়ার শর্তগুলো কি, ডাইস হওয়ার শর্ত, হোয়াট ইজ দ্য কন্ডিশন, what are the condition, what are the condition of dice, condition of dice, okay dice, the dice এর শর্তগুলো কি, ফার্স্ট কন্ডিশন একটা হইতে পারে সেটা কি ডাইস গুলো অ্যাফিনিটি আছে না, কি আছে তা লিখতে হবে ডাইস হ্যাজ অ্যাফিনিটি টু টেক্সটাইল ফাইবার, অ্যাফিনিটি টু টেক্সটাইল ফাইবার। এর কথা হচ্ছে ডাইস কি হয়, ডাইসে যদি অ্যাফিনিটি না থাকে তাহলে কি আকর্ষণের সম্ভাবনা আছে না, তো ফার্স্ট ওয়ান হচ্ছে আমরা তাকেই ডাইস করব যার কি হবে ফাইবারের মধ্যে একটা অ্যাফিনিটি আছে। নাম্বার 2 হচ্ছে সেই ডাইসগুলো কি হইতে হবে, ডাইসগুলো ওয়াটার সলিউবল হতে হবে, ডাইসগুলো কি হইতে হবে ওয়াটার সলিউবল, মানে যদি ওয়াটার সলিউবল না হয় তাহলে কি হবে কাপড় সাথে রিঅ্যাকশন করবে, সলিউবল না হলে কি হবে অ্যাবজর্বেন্স যদি ভালো না হয় তাহলে কি ডাই হবে। সো এইটা হচ্ছে মেইন পয়েন্ট, ঠিক আছে এই জিনিসগুলো কথা বলা হচ্ছে। আরেকটা কথা হতে পারে যে ডাইস কি ডিফাইন্ড ডাইস, তাহলে কি হবে ডাইস ইজ এ কালারিং ম্যাটার বা কালারিং সাবস্টেন্স বলা যেতে পারে, এটা বললেই হবে। এখানে একটু ভালো করে দিয়ে আছে দেখেন যে ডাই ইজ এ কালার কম্পাউন্ড নরমালি ইউজ ইন সলিউশন হুইচ ইজ ক্যাপাবল অফ বিং ফিক্সড উইথ ফেব্রিক, তাই না, অর্থাৎ আমরা যে ডাইসগুলো ব্যবহার করছি সেই ডাইসগুলো ফেব্রিকের গায়ে ফিক্সড হওয়ার জন্য কি করা হয় ব্যবহার করা হয়। গতদিন আমি একটা জিনিস বলেছিলাম আগের ক্লাসে, আগের শুক্রবারে, ডাইস হওয়ার জন্য একটা শর্ত লাগে, আরেকটা জিনিস লাগে সেটা কি বলতো ক্রমবর্ধ গ্রুপ থাকতে হবে, ক্রমবর্ধ গ্রুপ থাকতে হবে। ক্রমবেশ কি বলেছিলাম, ক্রমবেশ হচ্ছে কালার, তাই না, ফরবেশ হচ্ছে টু বিয়ার বলেছিলাম কি, অর্থাৎ কালার বেয়ারিং আনস্যাচুরেটেড গ্রুপ ইজ কল্ড ক্রমবর্ধ গ্রুপ, অর্থাৎ ক্রমবর্ধ গ্রুপ থাকতে হবে। যদি কালার বেয়ারিং গ্রুপ না থাকে তাহলে কি হবে না, সেটাকে আমরা ডাইস বলতে পারবো না। অর্থাৎ ডাইস বলা মানে হচ্ছে সেটা কি থাকবে কালার গ্রুপ থাকবে, ক্লিয়ার, সেই জিনিসটা কথা বলা আছে। এগুলো অনেকগুলো হতে পারে, বেসিক গ্রুপ যেমন হতে পারে হাইড্রোক্সিল গ্রুপ হতে পারে, তারপর কার্বক্সিলিক গ্রুপ হতে পারে, এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস অক্সিগ্রামের কথা বলেছিলাম কিনা জানি না, মনে আছে তোমাদের, এটা কি করে অক্সিগ্রামের কাজ কি আসলে, ডাই করতে সহায়তা করে, অর্থাৎ ডাই মধ্যে সহায়তা করে, কালার হেল্পিং গ্রুপ বলা হয়, বাট ডাজ নট প্রোডিউস এনি কালার। এটা ভালো করে এই প্রশ্নটা একটু লিখে নেন, ডিফাইন ক্রোমোফোর, ক্রোমোজেন এন্ড অক্সিগ্রাম, পরীক্ষায় থাকবে, ডিফাইন ক্রোমোফোর, ক্রোমোজেন এন্ড অক্সিগ্রাম, ক্লাসে বলছিলাম। ক্রোমোফোর বলছিলাম হচ্ছে কালার বেয়ারিং গ্রুপ, যেটা কালার হেল্পিং গ্রুপ যেটা সেটাকে বলা হয় ক্রোমোফোর, মানে কালার কি থাকবে টু বিয়ার, মানে কি করবে কালারটা বিয়ার করবে। আর
does not produce any color, অর্থাৎ কালার ডেভেলপের জন্য সাহায্য করবে কিন্তু নিজে কখনো কালার করবে না। আরেকটা কথা বলেছিলাম ক্রোমোজেন, আরেকটা বলেছিলাম হচ্ছে ক্রোমোজেন। ক্রোমোজেনের ক্ষেত্রে বলেছিলাম যেটা সেটা হচ্ছে কি যেখানে অক্সোক্রোম এবং ক্রোমোফোর দুটো গ্রুপই বিদ্যমান থাকবে। যেখানে কি থাকবে এখানে ক্রোমোফোর এবং অক্সোক্রোম দুটো গ্রুপই বিদ্যমান থাকবে তখন আমরা কি বলবো ক্রোমোজেন বলবো। ক্লিয়ার? তাহলে ক্রোমোজেন বলা হয় একটা ডাইস হওয়ার শর্ত কোনগুলো? নাম্বার 1 হচ্ছে সেই ডাইসগুলো ফাইবারের মধ্যে ক্যাটাগরি থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে ডাইসগুলো ওয়াটার সলিউবল হতে হবে। ডাইস হওয়ার জন্য কি ক্রোমোফোর গ্রুপ থাকতে হবে। ক্লিয়ার? পাওয়া যাবে এখন? তারপরে আসে আমরা পরে স্লাইডে যাই কি আছে। প্রপার্টিজ অফ ডাইস খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 ধরনের প্রপার্টিজ থাকে ডাইসের জন্য। 4 ধরনের প্রপার্টিজ। নাম্বার 1 হচ্ছে কালার হতে হবে। এটাকে বলো কালার। ইউজ solubility to water অবশ্যই হতে হবে। ability to absorb and retain the fiber to be chemically combined with, অর্থাৎ কি কেমিক্যাল রিঅ্যাকশন হতে হবে ফাইবারের সাথে একটা রিঅ্যাকশন থাকতে হবে। ability to withstand washing, drying and exposed to light অবশ্যই কি থাকতে হবে? ability থাকতে হবে না উইথ ওয়াশিং, ডাই এন্ড ক্লিনিং। কারণ হচ্ছে কি এখন ধরেন যে ডাইস দিয়ে আমরা হচ্ছে কালো কাপড় পরছি, আমি যখন ওয়াশ করতে গেলাম সব ডাইস উঠে গেল, তাহলে কি হইলো? হইলো না, সেটা কিন্তু ডাইস না। ঠিক আছে? ডাইস হলে কি হবে? ডাইস অবশ্য ফেব্রিকের গায়ে লেগে যাবে, ফেব্রিকের গায়ে ফিক্সড হয়ে যাবে। আমরা এই জন্য কি ব্যবহার করি? সোডা অ্যাশ ব্যবহার করি। সোডা অ্যাশ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে কালারটা ফিক্সড করে দেওয়া। ঠিক আছে? তাহলে যদি পরীক্ষার প্রশ্ন আসে রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ ডাইস, তাহলে এই প্রপার্টিজ লিখে দিতে হবে। করা যাবে? পরীক্ষা আসলে মানে হবে রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ ডাইস অর মেনশন দ্য প্রপার্টিজ অফ ডাইস। তাহলে চারটা। নাম্বার 1 হচ্ছে কি কালার, নাম্বার 2 হচ্ছে solubility in water, নাম্বার 3 হচ্ছে কি ডাই ফাইবার অ্যাট্রাকশন দেখতে পারেন, সমস্যা না। নাম্বার 4 কি ability to withstand washing, drying and exposed to light। এখানে আরেকটা জিনিস ভালো কথা আসছে, ডাইয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ফাস্টনেস। যারা হচ্ছে আমরা ডাইয়ে জব করি খুব ভালো করে জানি ফাস্টনেস। ফাস্টনেস কি দ্বারা চেক করা হয়? কোন স্কেল দিয়ে চেক করা হয়? গ্রে স্কেল আমরা নাম শুনেছি কিনা? নাম শুনেছি। ফাস্টনেস কি স্কেল দিয়ে ব্যবহার করা হয়? গ্রে স্কেল। না এটা দিয়ে কি চেক করা হয়? কালার, ফাস্টনেস। এই স্কেলের ভ্যালু কত জানা আছে? স্কেলের ভ্যালু হচ্ছে 1 to 5। হ্যাঁ 1 to 5। 1 means bad, 5 means good। আরেকটা কথা বলি, যেটা একটা কাপড়ের ক্ষেত্রে বললাম তোমার লেদারের নাম শুনে থাকবে, লেদার চামড়া, লেদার ডাই করা হয় না? এই লেদারের ক্ষেত্রেও সেম স্কেলই ব্যবহার করা হয়। লেদারের ক্ষেত্রেও ফাস্টনেস চেক করা হয়। ঠিক আছে? লেদারের ক্ষেত্রে চেক করা হয়, ফাস্টনেস চেক করা হয়। এটাও গ্রে স্কেল ব্যবহার করে, তার রেটিং একটু বেশি। সেই রেটিংটা হচ্ছে 1 to 7। কার জন্য এটা? লেদারের জন্য। একটু মনে রাখবেন। হ্যাঁ যদি জিজ্ঞাসা করে এটা বলতে পারবো যেহেতু চামড়াটা আমাদের লেদারটা আমাদের ডাই করা হয়, খুব প্রচলিত। ইন ফিউচারে এটা আরো ভালো হবে, যেহেতু কস্টলি অনেক, লেদারটা কিন্তু অনেক কস্টলি, ডাইয়ের তুলনায় কস্টলি। ঠিক আছে? সেটা একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? করা যাবে? ওকে। তাহলে কেউ যদি বলে যেহেতু আমরা ডাইয়ে চাকরি করি এটা যদি না পারি খুবই ব্যর্থতা। কারণ হচ্ছে কি বলাই থাকবে যে ফাস্টনেস কি দিয়ে চেক করা হয়? গ্রে স্কেল। ঠিক আছে? মনে থাকবে রেটিং কত? 1 থেকে 5 সবসময় 1 হলে ব্যাড, 4 হলো গুড, সমস্যা নেই। 4 থেকে 5 হলে বেটার কালার ফাস্টনেস। এখন আমার প্রশ্ন হলো কালার ফাস্টনেস কেন আমাদের চেক করা দরকার? কেউ কি বলতে পারে কেন কালার ফাস্টনেস চেক করা দরকার? অল্পতে যদি মনে করেন এক জলে যদি কালার আমরা সব বসে আমরা নাম শুনছি ফেডিং, কালার ফেড হয়ে যাবে। কালার ফেড মানে কি? বিলিভ করা মানে কালার কি হয়ে যায়? রিমুভ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বুঝে যেটা আমরা যে গামছা ব্যবহার করি, তাই না? গামছাতে কি ব্যবহার করে? কোন ডাই ব্যবহার করা হয় বলেছিলাম? গামছাতে রিঅ্যাক্টিভ ডাই না, ডিরেক্ট ডাই ব্যবহার করে। ডিরেক্ট ডাই গুলো ব্যবহার করে কি হয়? বাতিল করা হয়। ঠিক আছে? ওকে, এটা একটু মনে রাখতে হবে। প্রপার্টিজ অফ ডাইস। ক্লিয়ার? এখন আসলে ক্লাসিফিকেশন অফ ডাইস। দুই ধরনের ক্লাসিফিকেশন, এগুলো একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ এগুলো হচ্ছে বেসিক পড়া। কি কি? একটা হচ্ছে ক্লাসিফিকেশন বেসিস অফ দা সোর্স অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে একটা ভাগ করা হয়। আর একটা হচ্ছে কি ক্লাসিফিকেশন অফ ডাই বেসিস অন দা নেচার অফ দা রেসপেক্টিভ ক্রোমোফোর, অর্থাৎ ক্রোমোফোর গ্রুপের উপর নির্ভর করে একটা ভাগ করা হয়। আর একটা হচ্ছে কি সোর্স অফ ম্যাটেরিয়াল দ্বারা ভাগ করা হয়। ঠিক আছে? এখন আসলে ক্লাসিফিকেশন বেসিস অন সোর্স অফ ম্যাটেরিয়াল। সোর্স অফ
সিনথেটিক হচ্ছে ম্যান মানুষ আর কি পার্থক্য হতে পারে এর জন্য পার্সেন্টেজ হতে পারে স্যার পার্সেন্টেজ মানে সিনথেটিকের জন্য পার্সেন্টেজ হলো 20% এবং 40% নিলে পার্সেন্টেজ তিনটে মিলে দুইটা বিসিসি কথা বলছেন কলেজটা না ওটা তো ব্লেন্ড এমনি থেকে বেসিক্যালি কোনো পার্থক্য আছে না ন্যাচারাল গ্যাস এগুলো বলতেছে না হচ্ছে সমস্যা আর কি হতে পারে natural gas তুলনায় synthetic gas costly রাইট ভেরি গুড গুড অন তারপর আর ইম্পর্টেন্ট পয়েন্ট আছে আমি ওটাই আচ্ছা আমরা অলরেডি জানি তাই ন্যাচারাল গ্যাস সেগুলো কিন্তু সলিউবল তাই না ম্যাক্সিমাম থেকে সলিউবল বা সিনথেটিক যেগুলো গ্যাস আমরা যেমন ডিসপার্স ডাইয়ের কথা বলি পলিস্টাইরিন একটা ব্যবহার করি ডিসপার্স ডাই ব্যবহার করে ডিসপার্স কি ওয়াটার সলিউবল ওটা কিন্তু সলিউবল না এটাকে কি করতে হয় ডিসপার্সিং এজেন্ট দ্বারা ব্যবহার করে ওয়াটার সলিউবল করে নেওয়া হয় এটা একটা পার্থক্য না সেই একটা পার্থক্য যে ন্যাচারাল যেগুলো ডাইস আছে এরকম কোনো কিছু না যে এগুলো ওয়াটার সলিউবল হবে না বাট সিনথেটিক যেগুলো ডাইস যেগুলো ব্যবহার করি সেগুলো কি হয় ওয়াটার ইনসলিউবল সেগুলোকে সলিউবল করার জন্য আমরা ডিসপার্সিং এজেন্ট ব্যবহার করি পলিস্টারের জন্য তখন কি হয় ওর কাজ হচ্ছে ইনসলিউবলকে সলিউবল কনভার্ট করা ক্লিয়ার এই জিনিসটা বেসিক কথা যাও তাহলে আমরা দুই natural ধরনের gas কি ধরনের কি যেমন রিঅ্যাক্টিভ গ্যাসের জন্য আমরা ব্যবহার করি রিঅ্যাক্টিভ গ্যাস ডিরেক্ট গ্যাস অ্যাসিড গ্যাস বেসিক গ্যাস এগুলো হচ্ছে ন্যাচারাল গ্যাস সিনথেটিক ক্ষেত্রে হচ্ছে সালফার ভ্যাট ডিসপার্স ভ্যাট ডাই কিন্তু কি ওয়াটার ইনসলিউবল কিভাবে সলিউবল করা হয় ভ্যাটিং নামক প্রসিডিউর আছে ভ্যাটিং এর মাধ্যমে কি করা হয় ইনসলিউবলকে সলিউবল মানে লিকুইড ফর্মে আনা হয় এগুলো আমরা ক্লাস নিয়েছি এগুলো ক্লিয়ার ঠিক আছে তারপর আছে যে ন্যাচারাল গ্যাসের অনেকগুলো কথা বলা আছে দেখেন ন্যাচারাল গ্যাস আর ডাইসকালাইড এর পর প্লান্ট তারপর মিনারেল থেকে আসে তারপর কি বলা আছে ভেজিটেবল গ্যাস ফ্রম প্লান্ট সোর্স রুট লিফ রুট আর এগুলো থেকে আর কি আদার কি ফ্রাঞ্চাইজ লাইসেন্স এগুলো ক্লিয়ার এগুলো কি করতে হবে আর সিনথেটিক গ্যাস গুলো ঠিক আছে এগুলো একটু লিখে নিতে হবে এখন আসেন ক্রমবর্ধমান গ্রুপ অনুযায়ী প্রেজেন্ট একটু আগে বলছিলাম যে ক্রমবর্ধমান গ্রুপটা অবশ্যই লাগবে মাস বি ক্রমবর্ধমান গ্রুপের ক্ষেত্রে এই অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয় চার ভাগে একটা হচ্ছে নাইট্রো আয়ন নাইট্রোজেন ডাইস অ্যাজো ডাইস অ্যাজোনো ডাইস হচ্ছে ইন্ডিগো ডাইস এর মধ্যে অ্যাজো ডাইকে বলা হয় ম্যাজিক কালার কি বলা হয় অ্যাজো ডাইসকে কি বলা হয় ম্যাজিক কালার বলা হয় ঠিক আছে এর মধ্যে কোনো কনফিউশন আছে ঠিক আছে এখন আসেন আমরা এই জিনিসটা পড়ার আগে আরেকটা জিনিস আমরা করব গত ক্লাসে আমরা এটা বলেই ফেলেছি আজকে একটু রিভিউ নিই আসলে এটা মনে আছে কিনা একটু পরে আসবে আমরা পিগমেন্ট সম্পর্কে জানি না পিগমেন্ট জিনিসটা আসলে কি লিকুইড কালার আচ্ছা ডাইস এবং পিগমেন্ট পার্থক্য আছে এটার মধ্যে ডাইস হলে কি হবে ডাইস হলো হার্ড ডাইস হলে সলিড এটা হলে হার্ড এর কথা কি বলছিলাম কি কথা বলছিলাম ডাইস গুলোর ফাইবার প্রপার্টিজ পিগমেন্টের কোনো প্রকার অ্যাফিনিটি নাই বুঝে গেছে পিগমেন্টটা হচ্ছে বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় কিসে ব্যবহার করা হয় বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় বুঝছেন না এই কিছু পরে আসবে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ডাইস এন্ড পিগমেন্ট the dice গুলো water soluble pigment গুলো water insoluble dice has affinity to textile fiber but pigment has no affinity to textile fiber এখন আছে ক্লাসিফিকেশন বেসড ক্রমবর্ধমান গ্রুপ হচ্ছে চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নাইট্রো আর একটা হচ্ছে নাইট্রোজেন গ্রুপ অ্যাজোডাইস অ্যান্থামোনো ডাইস আর একটা কি ইন্ডিগো ডাইস মনে থাকবে এগুলো কিন্তু পড়তে হবে এটা একটু মুখস্থ বিষয় এই যেমন দিয়ে আসছে নাইট্রো নাইট্রোজেন গ্রুপ কি আছে সে যে ডাইস কন্টেন নাইট্রো আর নাইট্রোজেন গ্রুপ এখানে কি থাকবে ক্রমবর্ধমান গ্রুপ হিসেবে ক্রম কি থাকবে নাইট্রো গ্রুপ আর অক্সিজেন হিসেবে ওএইচ এক্সাম্পল তোমার পড়াইছিলাম ঠিক আছে এই গ্রুপগুলো থাকলে তাকে কি বলে নাইট্রো নাইট্রোজেন গ্রুপ এই জিনিসগুলো একটু পরে নিতে হবে হ্যাঁ আমি সামনে দিকে যাব একটু দেখে নিতে হবে পিগমেন্ট এখন আসেন পিগমেন্ট অর্থ কি ডিরাইভ কই পিগমেন্ট নাম থেকে এসেছে কই থেকে এসেছে পিগমেন্ট নাম ওগুলো স্কিপ করার উদ্দেশ্য হচ্ছে ওগুলো কিন্তু জাস্ট নোট করে নিতে হবে হ্যাঁ জাস্ট এক্সাম্পল গুলো করে নিতে হবে এজন্য আমি পড়াবো এখন হচ্ছে পিগমেন্ট কই থেকে আসছে পিগমেন্ট নাম অর্থ কি মিন্স হচ্ছে কালারিং ম্যাটার মিন্স কি কালারিং আমরা প্রিন্টিং অনেকে দেখে আসছি প্রিন্টিং এর বাইন্ডার ব্যবহার করা হয় বাইন্ডার কিন্তু পিগমেন্ট
হাজার বছর থেকে এই পিগমেন্টটা ব্যবহারটা শুরু হয়েছে, নট রিসেন্ট পাস, আগে অনেকদিন আগে থেকে এই কথাটা বলা হয়েছে। আবার দেখেন 2000 মানে 300 শতাব্দী 2000 শতাব্দীর আগে ন্যাচারাল কালার আর বার্ন সামটাইম মিক্সার কি মেগাজিন আর প্রোডিউস রেড ভায়োলেট ব্ল্যাক পিগমেন্ট ও পোয়েটিক, অর্থাৎ সর্বপ্রথম এই তিনটা কালার, এই তিনটা কালারের শুরু হয়েছে। আগে প্রথম বিজ্ঞানীরা মনে করতো যে ন্যাচারাল কালারগুলো আছে সেই ন্যাচারাল কালার বার্ন হয়, কি হয় বার্ন, মানে ধরেন একটা কোনো একটা জিনিসের সূচনা হলো, সেই সূচনার প্রথমে তো আর আপনি জিনিসটা আমরা পাই, ধরেন মোবাইল আগে কি ছিল 2G, 2G আমরা ইউজ, তারপর 3G পরে 4G জেনারেশনটা আগে চেঞ্জ হলো, 5G এখন আপডেট। এখন কিন্তু আমরা অলমোস্ট জানি যে আসলে আমাদের নিত্য নতুন দিনে আসলে কি কোন জিনিসটা বেশি জরুরি। এখন মনে হচ্ছে যে 5Gটা যদি আরো আগে আসতো তাহলে বেটার, কিন্তু 5G কে আমরা একবারই পাইছিলাম, পাই না। এরকম যতগুলো ডাইসে আছে না কেন কেউ না কেউ তো এটা নিয়ে গবেষণা করছে। তো শুরুর অবস্থায় একটা কনসেনট্রেশন ছিল যে না এটা হইতে পারে, ওই তখন কিছু দিয়ে ইউজ করছে, আবার কিছু দিন পর আরেকজন বিজ্ঞানী বললেন না এটা না আরেকটা হইতে পারে, এইভাবে প্রমাণ হয়। এখন একটা স্টেবল একটা পর্যায়ে আসছে, সেই জিনিসটা সম্পর্কে হিস্ট্রি সম্পর্কে বলা আছে, ঠিক আছে, একটু দেখে নিতে হবে। এখন আসলে হচ্ছে ক্লাসিফিকেশন অফ পিগমেন্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা খুব পরীক্ষা থাকবে। হ্যাঁ, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ পিগমেন্ট, রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ পিগমেন্ট। আমি এই ক্লাসে সবসময় ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কেন বলি, কারণ হচ্ছে ক্লাস খুবই কম পাই, একদিন ক্লাস সব কিছু শেষ করা পসিবল হয় না। সো আমি যেগুলো একটু বলবো একটু কষ্ট করে নোট ডাউন করে নিতে হবে। হ্যাঁ, এগুলো পরীক্ষা থাকবে। ক্লাসিফিকেশন অফ পিগমেন্ট, পিগমেন্ট হচ্ছে দুই ধরনের, মেইনলি একটা হচ্ছে অর্গানিক আর হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক পিগমেন্টের মধ্যে কি আছে দেখেন এই চারটা, আর ইনঅর্গানিক পিগমেন্টের মধ্যে আছে হচ্ছে এই দুইটা, হোয়াইট পিগমেন্ট আর কালার পিগমেন্ট। হোয়াইট পিগমেন্ট এবং কালার পিগমেন্ট, কালার পিগমেন্টের মধ্যে আবার ক্লাসিফিকেশন তিনটা, আলট্রা মেরিন, ক্যাডমেরিন হচ্ছে আয়ন হচ্ছে, এটা একটু দেখে নেবেন, পরীক্ষা থাকবে রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ পিগমেন্ট। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ জিনিস, এগুলো একটু পড়তে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এরপর আসেন হ্যাঁ দেখেন অর্গানিক পিগমেন্ট। অর্গানিক পিগমেন্ট কোনগুলো? অর্গানিক পিগমেন্ট বেসিস অন কার্বন, কার্বন চেইন এবং কার্বন রিং। চেইন মানে তো আমরা বুঝি, আমরা রিঅ্যাকশন চেইন রিঅ্যাকশন আমরা জানি যে রিঅ্যাকশনটা কি হয়, চেইন রিঅ্যাকশন কি বলছিলাম, চেইন মানে কি, এটা কন্টিনিউয়াস ভাবে চলতে থাকে। আমি গত ক্লাসে বলছিলাম না এরকম, মনে আছে কিনা জানি না, CH2 CH2 এভাবে কি কন্টিনিউয়াস চলতে থাকে। তখন আমরা কি করি লাস্টে একটা ব্র্যাকেটে এন দিই, এন মানে এন সম্পর্ক, এই যে চেইন রিঅ্যাকশনটা এটা কন্টিনিউয়াস ভাবে কি হয় চলতে থাকে। Change however they also contain metallic element and stable the properties of organic compound, অর্থাৎ অর্গানিক পিগমেন্ট হিসেবে আমরা দুটো জিনিস নির্ভর করে, একটা হচ্ছে কার্বন চেইন আর কার্বন রিং, এই দুটোর উপর বেসিস করে কি হয় এই অর্গানিক পিগমেন্টটা গড়ে ওঠে। এই অর্গানিক পিগমেন্টে কি বলেছে কি থাকে, মেটালিক এলিমেন্টের হেল্প স্টেবল দ্য প্রপার্টিজ অফ অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড মানে আমরা যে কালারগুলো ব্যবহার করব এটা একটা কি স্টেবল পর্যায়ে থাকবে, সেই কথাটা বলা আছে। দেখেন অ্যাজ আ পিগমেন্ট, একটু আগে যে एग्जांपल বলবো ওগুলো কি দেয়া আছে, एग्जांपल বলতে আছে, ঠিক আছে, কালার, ঠিক আছে। ইনঅর্গানিক পিগমেন্ট এখানে কি দেয়া আছে এগুলো একটু দেখে নিন, কি কি হতে পারে, হোয়াইট, ব্ল্যাক, স্পেশাল কালারস এবং কালার পিগমেন্ট, ঠিক আছে। যেগুলো ব্রাউন কালার, ব্রাউন কালার কোনটা মেইনলি ব্ল্যাক এর যে ব্রাউন সালফার ডাইস, সেটা হচ্ছে ব্ল্যাক এর ব্রাউন, ব্ল্যাক এবং হোয়াইট, এই যে এগুলো একটু দেখে নিতে হবে। এখন আসলে যেটা বলতেছিলাম যে এটা অলরেডি আমি পড়ে ফেলছি, ডিফারেন্স বিটুইন ডাইস এন্ড পিগমেন্ট, এই জন্য এটা দেওয়া হয় না এখানে। তাহলে কি এটা পারা যাবে ডিফারেন্স বিটুইন ডাইস এন্ড পিগমেন্ট? আমরা কিন্তু যদি না পড়াতে পারি এই পুরো একটা চ্যাপ্টার অনেক বড় স্লাইড, এটার উপর মিড ফাইনাল মিড পরীক্ষা হবে, ঠিক আছে। সো এই জন্য সব প্রশ্নগুলো কিন্তু করতে হবে, যাতে 4 সেট কোশ্চেন 3 সেট অ্যানসার করতে হবে, এগুলো কিন্তু এই স্লাইড থেকে থাকবে। আর আগে বলে নেই যে মিড পরীক্ষা যদি কেউ ফিজিক্যালি দেয় তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। অনলাইন পরীক্ষা দিলে রেজাল্ট ডাউন হওয়ার সম্ভাবনা আছে, ক্লিয়ার? অলরেডি এর আগে প্রমাণ, এজন্য ফিজিক্যালি পরীক্ষা ট্রাই করুন। বাকিগুলো কিছু তাহলে ডাইস এবং পিগমেন্ট পার্থক্য পাওয়া যাবে, ওকে। আমি আছে এখন আসে গুরুত্বপূর্ণ আরেকটা কথা, সেটা হচ্ছে অর্গানিক আর একটা কি ইনঅর্গানিক। অর্গানিক মিন্স কি আসলে, আমরা বলি না অর্গানিক ম্যাটেরিয়াল, ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, অর্গানিক আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলাম, মনে আছে? অর্গানিক কেমিস্ট্রি পড়েছিলাম, অ্যাকচুয়াল যেটা ফিজিক্যাল কেমিস্ট্রি আর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি মিন্স হচ্ছে কি থিওরিগুলো থাকে, আর অর্গানিক কি থাকে প্র্যাকটিক্যাল না, যত প্রকার কি রিঅ্যাকশন আছে সেগুলো কি অর্গানিক কেমিস্ট্রির মধ্যে, তাই তো? পড়েছি না, আমি ভুল বলতেছি, তাই
টপিক্যাল কসমেটিক্স আর অলসো ফ্রম ডার্ট হতে পারে, ইনঅর্গানিক কম্পাউন্ড হতে পারে, হতে পারে কি টপিক্যাল কসমেটিক্স অথবা ডার্ট থেকেও হতে পারে। হ্যাভ এ হাই রিঅ্যাক্টিভ ইনডেক্স, লোয়ার ভ্যালু, আর হচ্ছে মোস্ট অফ দ্য পিপল আর অপেক্ষিও আর ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এই চারটা পড়লেই হয়ে যাবে, এতটা বোঝার কিছু নেই। আচ্ছা, অ্যাট্রিবিউট অফ পিগমেন্ট, অর্থাৎ পিগমেন্টের কি কি ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার, একটা পিগমেন্ট হওয়ার জন্য কি কি ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার। নাম্বার 1 হচ্ছে লাইট ফাস্টার, সেনসিটিভ টু ড্যামেজ ফ্রম আল্ট্রাভায়োলেট লাইট। আমরা অনেকগুলো লাইট সম্পর্কে জানি, তাই না? আমরা যখন কি করি, আমাদের শেড দেখি, লাইট বক্সের শেড দেখি, হ্যাঁ আল্ট্রাভায়োলেট অনেকগুলো আছে, আর কি হতে পারে? টিভি আছে, D65, TL83, TL84, TL84, UV, আরেকটা আছে কি? EAQ7 আছে না? আরো অনেক ধরনের মডার্ন কিছু আছে, এগুলো মোস্ট কমনলি ব্যবহার করা হয় না, এই জিনিসগুলো ব্যবহার করা হয়। সো তারপর কি হতে পারে? হিট স্টেবিলিটি হতে পারে। হিট স্টেবিলিটি বলতে মিন্স হচ্ছে কি, আমাদের হিট সেট কেন করা হয়? প্রথমে আমি বলেছিলাম হিট সেট করার উদ্দেশ্য হচ্ছে কি, ডাক্তারকে ফিক্স করা হয়, মানে ফিক্সড করে দেওয়া। হিট সেট করার উদ্দেশ্য ফিক্সড করে দেওয়া। স্ট্যান্ডার্ড মেশিনে আমরা হিট সেট করি, তার উদ্দেশ্যই হচ্ছে যেগুলো কাপড়ের ডাইমেনশনাল যে স্টেবিলিটি আছে সেটাকে আমরা ফিক্সড করে দেব। ফিক্সড না থাকলে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, অলরেডি আমরা জানি। টক্সিসিটি, অর্থাৎ যে পিগমেন্টটা ব্যবহার করবো সেই পিগমেন্টের টক্সিসিটি থাকবে না। টক্সিসিটি মিন্স কি আসলে? মানে ধরো না টক্সিক মানে কি? মানুষের একটা সবকিছু একটা লিমিটেশন আছে, তার যখন আমাদের ধরেন আমাদের কাজ করি, কাজের অনেক ধরনের প্রেশার পড়ছে, তখন আমাদের কাজ একদম ভালো লাগছে, পুরো টক্সিক হয়ে গেছে লাইফটা, আমরা আমাদের মনে না, অর্থাৎ আমরা যতটুকু নিতে পারবো এর বেশি যদি হয়ে যায় তখন কি জিনিসটা টক্সিক হয়ে যায়, সেটাকে বলা হয় টক্সিসিটি। ঠিক আছে, তারপরে স্টেইনিং, কালার চেঞ্জিং দুই ধরনের হতে পারে, কালার চেঞ্জিং আর কালার স্টেইনিং। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা পরে দেখবো। ডিসপারশন আর ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, এই জিনিসগুলো হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে থাকবে আর কি। এখন আছে প্রপার্টিজ অফ পিগমেন্ট, এটা পরে আসলে শেষ করে দেবো, বেশি পড়া বলা। ঠিক আছে, কি কি ধরনের প্রপার্টিজ হতে হবে পিগমেন্ট হওয়ার জন্য? নো অক্সিকম গ্রুপ, অলরেডি আমি বলছিলাম যে অক্সিকম গ্রুপ হচ্ছে কি করে, কালার হেল্পিং গ্রুপ, কখনো নিজে কখনো কালার প্রডিউস করে না। সুতরাং পিগমেন্ট হওয়ার শর্ত হচ্ছে নো অক্সিকম গ্রুপ, অর্থাৎ এখানে কোনো প্রকার অক্সিকম গ্রুপ থাকবে না। অক্সিকম গ্রুপের উদাহরণ হচ্ছে বা এক্সাম্পল হচ্ছে কি দেখে আমরা শিখব, ওয়েস, ঠিক আছে, এই তিনটাকে বলা হয় কি অক্সিকম গ্রুপ। এই তিনটা গ্রুপ থাকবে না, তাহলে ধরে নেব এটা কি পিগমেন্ট। নাম্বার 2 হচ্ছে নো ডিরেক্ট অ্যাফিনিটি, অলরেডি আমরা জানি যে আর পিগমেন্ট তো আমরা দেখে বুঝতে পারবো যে এটা পিগমেন্ট। হ্যাঁ, কিন্তু এই তখন তো আমরা এই জিনিসটা কিন্তু আসলে এটা বুঝতে পারবো। আপনি তো পিগমেন্ট দেখতেছেন বা তরল বা লিকুইড জিনিস দেখতেছেন, কিন্তু এটা কেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলছি। কেমিক্যাল রিঅ্যাকশন হবে তো? হ্যাঁ হ্যাঁ, এটা কথা বলতেছি। আর এটা করতেছিলাম ওয়েট প্রসেসিং আর কেমিস্ট্রি তো রিলেটেড। সো যা কিছু হয় সেটা রিঅ্যাকশন, বাট আমরা তো আর রিঅ্যাকশন দ্বারা আমরা তো দেখি না, আমরা জাস্ট খালি ডাইস দেখি, কেমিক্যাল দেখি। এই জন্য এটা থিওরিটিক্যাল, যেগুলো আমাকে কেমিক্যাল। হ্যাঁ হ্যাঁ, থিওরিটিক্যাল দেখে প্র্যাকটিক্যাল। তারপর 2 নাম্বারটা বলা আছে ডোন্ট ডিরেক্ট ইনফিনিটি টু টেক্সটাইল ম্যাটেরিয়াল। অলরেডি আমরা বলছি যে পিগমেন্টের কি ফাইবারের মধ্যে কোনো প্রকার অ্যাফিনিটি থাকবে না। তবু কিছু কিছু বই আসছে স্মল অ্যাফিনিটি, খুব সামান্য পরিমাণে অ্যাফিনিটি আছে, বাট ম্যাক্সিমাম বইয়ে বলা আছে যে নো অ্যাফিনিটি ফর টেক্সটাইল ফাইবার। এবং যারা টেক্সটাইল এক্সপার্ট তারা সবসময় বলে কোনো প্রকার অ্যাফিনিটি নাই, বাট কিছু কিছু বই আসছে যে সামান্য পরিমাণে অ্যাফিনিটি আছে, যেটা ওই যে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়ছি না, স্থির বিদ্যুৎ। আমরা যখন কাগজের টুকরা কি করি মাঝে মাঝে, কি মেয়েরা কি করে চিরুনি রাস্তায় তখন কি সামান্য পরিমাণে স্থির বিদ্যুতের সৃষ্টি হয়, খুব সামান্য পরিমাণে। কিছু কিছু বিজ্ঞানী বলে বলছে খুব সামান্য পরিমাণে অ্যাফিনিটি, কিন্তু ম্যাক্সিমাম বলছে নো ডিরেক্ট অ্যাফিনিটি ফর টেক্সটাইল ফাইবার। তারপর বাইন্ডার, বাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় কেন? বাইন্ডার কেন ব্যবহার করা? ফিক্সড করে দেওয়া যায়, ফিক্সড মানে কি, এই আমরা পিগমেন্টটা ফিক্সড করে দেব, সেটা কথা বলা হচ্ছে। অ্যাপ্লিকেবল ফর অল কাইন্ড অফ ফাইবারস অফ টেক্সটাইল ম্যাটেরিয়ালস, যত কোনো টেক্সটাইল ফাইবার আছে সবগুলো ক্ষেত্রে কি পিগমেন্টটা অ্যাপ্লিকেবল। মেইনলি মনে হয় এটা পেইন্টিং এর জন্য ব্যবহার করা হয় পিগমেন্টটা, তারপর রাবিং ফাস্টনেস পোর, রাবিং ফাস্টনেসটা কি পোর, ঠিক আছে। আমরা রাবিং ফাস্টনেস কি দিয়ে চেক করি? ক্রকমিটার, কি দিয়ে? ক্রকমিটার আমাদের ল্যাবে কিন্তু আছে, দেখেছেন কিনা? আর যারা টেক্সটাইলে জব করেন তারা তো প্রতিদিনই দেখেন। তারপর কি বলেছে ওয়াটার ওয়াশ লাইফ ফাস্টনেস গুড, ফাস্টনেসটা গুড। আপনি যারা জানেন কিনা এটা যে শুধুমাত্র ডাইং এ যে কাপড় শেড চেক করা হয় এমন না, প্রিন্টিং করার পরও কিন্তু এটা চেক করা হয়, জানেন তো?
সেটা কিন্তু অনেক এক্সপার্টের বিষয়, কারণ প্রিন্টিং এর ব্যাপার সময় অনেক কিন্তু মিলে দিতে হয়। যারা প্র্যাকটিক্যালি দেখছে, আমিও নিজেও ছিলাম, দেখছি, সো অনেক ম্যাটার করে। ইনসলেবল ওয়াটার অলরেডি আমি বলে ফেলছি যে পিগমেন্টটা ইনসলেবল, ঠিক আছে। সো এই গ্রুপগুলো থাকতে পারে, আর মোস্ট অফ দা পিগমেন্ট আর অ্যাসিড কম্পাউন্ড, ঠিক আছে। বিসাইড দে মেবি ইনঅর্গানিক অক্সাইড আর পিগমেন্ট আর টক্সিক, সাম আর ওরাল টক্সিক, সাম আর ডার্মাল, সাম পজেস হাই ইমিশন, অর্থাৎ টক্সিসিটি একটু বেশি। এই জন্য যারা প্রিন্টিং এ জব করে তারা প্রিন্টিং এ জব করতে চায় না, ম্যাক্সিমাম মানুষ কেন করতে চায় না, সারাক্ষণ কালার নিয়ে কাজ করতে হয়। নোংরা কাজ না, কালার হচ্ছে সবসময় কালার লেগে থাকে, সবসময় কালার একটা গন্ধ, এটা হচ্ছে যায় কিন্তু ক্ষতিকর, এটাই টক্সিসিটি ছড়ায়, ঠিক আছে। আসলে টেক্সটাইল সেক্টরটাই এমন, সব জায়গায় কিন্তু মানে ধরেন ডাইয়ে জব করেন, আপনি যতই ডাইস কেমিক্যাল নাম আপনার পরিমাপ করা না লাগে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি এক্সিকিউটিভ ঠিকঠাক মতো পরিমাপ করছে কিনা। কারণ যদি বড় ব্যাচে যদি শেড যদি ঠিকঠাক না থাকে তখন তো ঝামেলা না। এই জন্য কালার যখন মাপে তখন চেক করতে হয় যে না ঠিকঠাক মতো কালার দিল কিনা। তো তখন গেলেন ধরেন মাস্ক ছাড়াই গেলেন, প্রত্যেকদিন মাস্ক পরে যান, একদিন মাস্ক পরে যান, কালার ঢুকে গেল, অলরেডি আমি অনেক কেমিক্যাল খাই ফেলছি এক বছর। সো যদি পরীক্ষা থাকে রান্ডার প্রপার্টিজ অফ পিগমেন্ট, এই জিনিসগুলো লিখে দিতে হবে, পারা যাবে সম্ভব। আচ্ছা, ও শেষই তো লাস্ট ওয়ান, হ্যাঁ, অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা জিনিসের একটা অ্যাপ্লিকেশন আছে, আমরা কোথায় কোথায় প্রয়োগ করবো সেই জিনিসটা একটু জানা দরকার। পিগমেন্টটা কোথায় কোথায় আমরা ব্যবহার করি সেই জিনিসের কথা বলা আছে। লেদার, কালারিং অফ লেদার, লেদারের জন্য, লেদার মানে কি আমরা যে জুতা পরতেছি, বেল্ট পরতেছি, এগুলোর জন্য ব্যবহার করা হয়। নাম্বার 2 বিল্ডিং ম্যাটেরিয়ালস। পেপার, আমরা যে পেপার কালারিং যে পেপারগুলো ব্যবহার করি তার সেখানে কিন্তু পিগমেন্ট ব্যবহার করা হয়। ওই যে আমরা মাঝে মাঝে এখন যে আমাদের আন্দোলন চললো, আন্দোলনে আমরা কি করি, দেওয়ালে যে ছাপ দিয়ে দিচ্ছি না, ওটা কি ফিক্স থাকে না, ওটা কিন্তু খুব সহজে নষ্ট হয়, ওটা কিন্তু দেওয়ালে একটা ফিক্সড হয়, এই পিগমেন্ট আমরা কিন্তু ব্যবহার করি। তারপর ফ্লোর কভারিং, অর্থাৎ যে আমাদের হচ্ছে যে কভারগুলো ব্যবহার করি সেগুলোর জন্য পিগমেন্ট ব্যবহার করা হয়। সিরামিক, তারপর হচ্ছে পেইন্ট, ইঙ্ক, প্লাস্টিক, ফেব্রিক, কসমেটিক্স, ফুড, আদার মেটেরিয়ালস, এগুলোর জন্য কি করা হয়, পিগমেন্টটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ। আমি যেহেতু সার্ফেস অনেক কিছু বলেছি সেই জিনিসগুলো একটু পড়লে ক্লিয়ার হয়ে যাবে। ফুডে ব্যবহার করতে জন্য ওই যে এই জন্য আমরা এড করি যে মাঝে রাস্তা মাঝে রোড ব্লক করে না, করে না, ফুড খাদ্য হ্যাঁ সেটা কালার খাদ্যের উপর কালার করা তো বলে যে কি ওটা কালার এই যে কেমিক্যালগুলো ব্যবহার করতেছে ওগুলো তো বলা হয়েছে। এই যে প্রত্যেকদিন যে ধরতেছে এই খাবারে ভেজাল কেন, এই যে কালার দেয়, কালার কেমিক্যাল ব্যবহার করে। অর্থাৎ এই যে কলা কেমনে পাকে, কেমিক্যাল ব্যবহার করতেছে না, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না, একদম কলা দেখা যায় পাকা বাট ভিতরে কি কাঁচা যাচ্ছে কেমিক্যাল। তো এগুলোর জন্য কিন্তু পিগমেন্টটা ব্যবহার করে। তো পিগমেন্ট এই জন্য বলা হয় টক্সিসিটি, এই যে আমরা খাচ্ছি, খাওয়ার পরে কি আমাদের আলসার হতেছে, পেটের সমস্যা তো সবারই আমাদের আফ্রিকা কম বেশি, আমাদের হ্যাঁ আমাদের কম বেশি সবারই কিন্তু এই যে গ্যাস্ট্রিকের স্যার গ্যাস্ট্রিকের সমস্যা আপনার বেশি দেখা দিতে ঠিক আছে। আপনি ক্লিয়ার? ডান? ঠিক আছে, ভিডিও লাভ করে